শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটু রুটিনটা অগোছালো হয়ে গেছে না? আসলে সরি, একটু টাইম নেই, তাই না? সবাই মোটামুটি জয়েন করুক। শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটু রুটিনটা ওকে, এখন সব ঠিক আছে না? আমরা একটু 30-35 সেকেন্ড ওয়েট করি, তাই না? সবাই জয়েন করুক। আজকে অবশ্য রুটিনের এই গোলমালের কারণে উপস্থিতি ক্লাস একটু কমই থাকবে, ঠিক আছে? অসুবিধা নেই, ক্লাসটা রেকর্ডিং তো থেকেই যাবে, স্টুডেন্টরা যারা পরে দেখে নিবে। হৃদয় কর্মকার, নাহিদ রেজা, নাহিদ হাসান, হাসিব রহমান, সবাই সালাম দিতে ওয়ালাইকুম আসসালাম। স্যামিউন জিহাদ, শশী রহমান, পূর্ণিমা হক, সুমাইয়া ইসলাম, মাইশা ফারজানা, পূর্ণিমা হক, ইমন পারভেজ, নাহিদ রেজা, জিনাত মুশফিরাত। উপস্থিতি খুবই কম না ক্লাসে? মাত্র 35 জন দেখছি। আসলে বেশিরভাগ স্টুডেন্টই হয়তো জানে না যে আজকে ক্লাসটা এই সময় হবে। ওকে, উপস্থিতি খুবই কম, 40 জনের মতো। হ্যাঁ, আধা ঘন্টা আগে নোটিশ দেবো তো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিতি খুবই কম হবে, এটা আমি জানতাম। হয়তো অনেক স্টুডেন্ট 6:45 মনে করেই আছে, অসুবিধা নেই, তাদের জন্য সরি যারা লাইভ ক্লাসটা করতে পারছে না। তবে টেনশনের কোনো কারণে ক্লাসটা থেকে যাবে। হাসিম আলী ইতিহাসে আজকের উপস্থিতি লিখিত হয়ে থাকবে। হ্যাঁ, ঠিকই বলেছো ভাই, এত কম উপস্থিতি কখনো হয় না। ওকে, আমরা তাহলে শুরু করছি। আজকে আমাদের, তোমরা কিছু অঙ্ক বলে দিছো, গ্রুপে পোস্ট দিয়েছো, আর আমি তো তোমাদের ক্লাস শেষ হলে জানো যে গ্রুপে অঙ্কগুলো পোস্ট দিয়ে দিই সেখান থেকে করার জন্য। তো তোমরা যে অঙ্কগুলোতে মোটামুটি প্রবলেম বলেছো, আমি একটু বলি। 23 নাম্বার অঙ্কটাতে তোমরা প্রবলেম বলেছো না, আজকে এবং আগামীকাল, আজ এবং আগামীকাল এই 2 দিন অফলাইনে ক্লাস হবে না, ঠিক আছে? আজ এবং আগামীকাল এই 2 দিন অফলাইনে ক্লাস হবে না। ওকে, তো দেখো তোমরা যেটা 23 নম্বর অঙ্কের কথা বলছো, আমরা 23 নম্বর অঙ্কটায় দেখছি ভাই। 23 নম্বর, যে আমরা ক্যালোরিমিটার শব্দটা দেখেই বুঝতে পারলাম যে এটার গেলুসিকের সূত্র P1/V1 = P2/V2, তাই না? এখানে P1 এর মান দেওয়া আছে 25 ATM, P1 এর মান 25 ATM, আর V1 এর মান হলো, সরি, T1 এর মান হলো 25 ডিগ্রি সেলসিয়াস = 298 কেলভিন। এখন যেটা তোমাদের বলা হয়েছে অঙ্কে, দেখো ভাই, যে 0.1 গ্রাম জ্বালানি দহন করলে তাপমাত্রা, প্রকোষ্ঠের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। তার মানে 0.1 গ্রাম জ্বালানি দহন করলে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পায়। অতএব 0.5 গ্রাম দহন করলে কতটুকু বৃদ্ধি পাবে? 2 গুণ 0.5/0.1 = 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়লো, তাহলে T2 কত হবে দেখো তো ভাই? 25 ডিগ্রি ছিল, তার সাথে 10 ডিগ্রি বৃদ্ধি পেল, এত ডিগ্রি সেলসিয়াস সমান 35 + 273 কেলভিন বানাতে হবে, কেলভিন। আমরা সহজে এখান থেকে P2টা বের করে ফেলতে পারবো। আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পেরেছ। হ্যাঁ, T1 ভাইয়া, এটা T1 লিখছি, এটা T1, ঠিক আছে?
এইটা T1 লেখা হয়েছে, ঠিক আছে, T1। তোমরা প্লিজ আমাকে একটু বলো যে এটা বুঝতে পারলা কিনা। যাদের প্রবলেম হয়েছিল খেয়াল করে দেখবা ভাইয়া, তোমাদের যাদের প্রবলেম হয়েছিল মেনলি এই জায়গাতে, এই যে 10 ডিগ্রি বৃদ্ধি করা হলো, কারণ এই যে এখান থেকে যে 0.1 গ্রাম জ্বালানিতে দহন করলে তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়। তাহলে 0.5 গ্রাম নিয়ে কাজ করেছি আমরা, তাহলে কতটুকু বৃদ্ধি পেল? 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আগে ছিল 25, বৃদ্ধি পেল 10 ডিগ্রি, তাহলে কত হয়ে গেল? 35 ডিগ্রি সেলসিয়াস। ওটাকে আমরা কেলভিন বানাবো আর কি, কেলভিন বানালে এই যে 308 হবে সম্ভবত। ওকে, ক্লিয়ার কি তোমরা? একটু প্লিজ কমেন্টে জানাও ভাই, খুবই কম উপস্থিতি, বুঝতেই পারছো ক্লিয়ার কিনা। থ্যাংক ইউ, লাবণ্য লিখেছো ক্লিয়ার। ওকে, এই অঙ্ক তোমরা প্রবলেম বলেছিলাম। আর 25 নাম্বারটা কি সমস্যা ভাইয়া? তাপমাত্রা কত বৃদ্ধি করবে এই জন্য মাইনাস করা হয়েছে, বৃদ্ধি করার জন্য মাইনাস করা হয়েছে এখানে। আর 28 নাম্বারটাতে তোমরা প্রবলেম বলেছো অনেকে, 28 নাম্বার। 28 দেখো, 28 নাম্বার অঙ্কে কি বলেছে? 28 নম্বর অঙ্কে বলেছে যে, বুঝতেই পারছো এটাও তাই, সিলিন্ডার নিয়ে কাজ করছে যেহেতু, লো সিলিন্ডার। ও আচ্ছা, একজন লিখেছো ভাইয়া 25 নাম্বারটা করার। আচ্ছা, 25 নাম্বার কি বলেছে ভাই? এত তাপমাত্রায় এত আয়তনের সিলিন্ডার গ্যাসের চাপ এত, গ্যাসের চাপ আদর্শ অবস্থায় নিতে হলে কত সেলসিয়াস তাপমাত্রা বা কত সিলিন্ডার তাপমাত্রা কত ডিগ্রি বৃদ্ধি বা হ্রাস করতে হবে। আচ্ছা, 25 নাম্বারটা করছি। দেখো ভাই, যেহেতু সিলিন্ডার নিয়ে কথা বলছে, তার মানে আমরা শিওর এটা সূত্র হবে P1/T1 = P2/T2, তাই তো? এখানে বলো তো P1 এর মান কত দেওয়া আছে? P1 এর মান দেওয়া আছে 110 কিলো প্যাসকেল, 110 কিলো প্যাসকেল। আচ্ছা, T1 এর মান কত দেওয়া আছে দেখি একটু? 47 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে 47 যোগ 273 এত কেলভিন ইজিক্যাল টু কত হচ্ছে ভাইয়া? এটা 320 কেলভিন। P2 এর মান কত? P2 এর মান বলছে প্রমাণ অবস্থায়। তোমরা কি জানো ভাইয়া, এই যে STP এটাকে আমরা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার বলি, প্রমাণ তাপমাত্রা ও চাপ। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলা হয় প্রমাণ তাপমাত্রা, আর 1 অ্যাটমসফিয়ার চাপকে বলা হয় প্রমাণ চাপ। আর 1 অ্যাটমসফিয়ার সমান তো জানো 101.325 কিলো প্যাসকেল। 1 অ্যাটমসফিয়ার সমান 101.325 কিলো প্যাসকেল। P2 এর মান তাহলে কত? 101.325 কিলো প্যাসকেল। এই যেখান থেকে T2 এর মানটা তোমার বের হয়ে যাবে ভাইয়া। T2 এর মান বের করতে গেলে যেহেতু তোমাকে কি করতে বলছে, তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির কথা বলেছে, তাহলে এখন তোমাকে T2 থেকে T1টা বিয়োগ করলেই অ্যান্সারটা হয়ে যাবে, ঠিক আছে? এই বেছে নি তোমরা মুভি দেখনি? দেখবা একটু, এখন দেখছো না, সময় সেরকম একটু দেখতে হবে। ওকে, ক্লিয়ার কিনা? এখন ক্লিয়ার? যারা 25 নাম্বারটা বললা একটু প্লিজ বলো তো ভাইয়া। ছাব্বিশ নাম্বার কি বলছো ভাই? এখানে 26 নাম্বার এটিএম কে কিলো প্যাসকেল বানানো হয়েছে, এই জন্য দুটাতে একই একক বানাতে হবে, বুঝছো? এটিএম কে কিলো প্যাসকেল বানানো হয়েছে। ওকে, সবাই ক্লিয়ার লিখেছ। 28 নাম্বার তোমার অনেক গ্রুপ পোস্ট দিয়েছো। 28 নাম্বারটা খালিদ মাহমুদ আকিব, এটা আমি নোটিশ দিয়েছিলাম ভাইয়া যে 5:45 পরিবর্তে ক্লাসটা 4:20 দেওয়া হয়েছে, ঠিক আছে? ওকে, 28 কি বলেছে ভাই? একটা লোহ সিলিন্ডার দেখি আমরা বুঝতে পারছি। সূত্র হচ্ছে P1/T1 = P2/T2। P1 এর মান কত দেওয়া আছে? 28। P1 এর মান দেওয়া আছে 250 কিলো প্যাসকেল। P1 এর মান 250 কিলো প্যাসকেল। T1 হচ্ছে আমাদের এখানে 300 কেলভিন। এরপর বলছে গলনাঙ্ক হচ্ছে 1800 কেলভিন। ওই গলনাঙ্ক তাপমাত্রা চাপ কত বের করতে বলছে, অর্থাৎ গলনাঙ্ক T2 হচ্ছে 1800 কেলভিন। তখন P2 কত, এটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে?
যে চাপ যখন 250 কিলো প্যাসকেল তখন তাপমাত্রা ছিল 300 কেলভিন। তো সিলিন্ডারে গলনাঙ্ক হচ্ছে 1800 কেলভিন তাপমাত্রা। ওই 1800 কেলভিন তাপমাত্রায় চাপ কত সেটা বের করতে হবে। তো এখানে চাপটা বের হবে তোমাদের 1.5 ইন্টু 10⁻³ কিলো প্যাসকেল। P2 তুমি যদি মানগুলো বসাও এখানে, তাহলে P2 এর মান বের হবে 1.5 ইন্টু 10⁻³ কিলো প্যাসকেল। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আমার সিলিন্ডারটির চাপ সহ্য ক্ষমতা হচ্ছে 1.0 ইন্টু 10⁻³ কিলো প্যাসকেল। তাহলে সিলিন্ডারটির চাপ সহ্য ক্ষমতা হচ্ছে 1 ইন্টু 10⁻³ কিলো প্যাসকেল, এটা সহ্য ক্ষমতা। আর 1800 কেলভিন তাপমাত্রায় যখন আমরা চাপ বের করছি তখন সেই মান বের হচ্ছে 1.5 ইন্টু 10⁻³ কিলো প্যাসকেল, অর্থাৎ তার সহ্য ক্ষমতার চেয়ে বেশি চাপ প্রয়োগ হচ্ছে সিলিন্ডারে, ফলে তখন সে না গলে বিস্ফোরিত হয়ে যাবে। কারণ সহ্য ক্ষমতার চেয়ে বেশি চাপ উৎপন্ন হচ্ছে কোন তাপমাত্রায়? সিলিন্ডারটি যে গলনাঙ্ক সেই তাপমাত্রা, এই 1800 কেলভিন তাপমাত্রায়। তাই সেই সময় সিলিন্ডারটি না গলে বিস্ফোরিত হয়ে যাবে। এখন প্লিজ একটু কমেন্টে জানাও যে তোমরা ক্লিয়ার কিনা। কি বলছো সোহাগ হোসেন? 28 নম্বর সিলিন্ডারটি কত তাপমাত্রায় গলতে হবে? এই তাপমাত্রাতেই গলতো, এটাই তো তার গলনাঙ্ক, এই তাপমাত্রায় গলবে। কিন্তু সিলিন্ডারের ভিতরে চাপ গ্যাস থাকার কারণে ওই গ্যাসের চাপ তখন হয়ে যাচ্ছে এত, তখন সে গলবে কি? গলার পরিবর্তে বিস্ফোরিত হয়ে যাবে, কারণ ওই সিলিন্ডারের যে চাপ সহ্য ক্ষমতা তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে। সিলিন্ডারে যেহেতু গলনাঙ্ক এটাতেই সে গলবে, কিন্তু যেহেতু গ্যাসের মধ্যে চাপ আছে আর চাপটা বৃদ্ধি পেয়ে কত হয়, তার যে সহ্য ক্ষমতা, সিলিন্ডারের যে চাপ সহ্য ক্ষমতা তার চেয়েও বেশি হয়ে যায়, তাই তখন সিলিন্ডারটি না গলে বিস্ফোরিত হবে। সবাই ক্লিয়ার কি? ও কেউ লিখছো কত চাপ পড়তো গলতো লিখছো? ওকে, তাপমাত্রা লিখছো, থ্যাংক ইউ। তাহলে এই মোটামুটি আমাদের গিয়েলুসেকের অঙ্কের যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমরা সলভ করে ফেললাম। অফলাইনে পোলাপন অবশ্য এই অঙ্কগুলাই মেইনলি প্রবলেম দেখিয়েছিল। থ্যাংক ইউ। তোমাদের আর কি কারো কোনো প্রবলেম আছে ভাই? একটু কমেন্টে জানাও যে তোমাদের এই গিয়েলুসেকের সূত্রের অঙ্ক নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে কিনা। আছে কি আর কারো প্রবলেম? আচ্ছা, নো প্রবলেম। হৃদয় কর্মকার লিখেছ, থ্যাংক ইউ। অনন্যা ক্লিয়ার, শশী রহমান ক্লিয়ার, নুসরাত নর্শিতা ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট। এখন আমরা শুরু করব অ্যাভোগাড্রোর সূত্র। অ্যাভোগাড্রোর সূত্রটা আসলে কি দেখো ভাই, উনি বলেছেন একই তাপমাত্রা ও চাপে, ধরো এই একটা গ্যাস কার্বন ডাই অক্সাইড, এখানে পাত্র ছিল, এখানে ছিল নাইট্রোজেন, এখানে পাত্র, সেখানে ছিল অক্সিজেন, এই তিনটা গ্যাসের আয়তন সমান। তো অ্যাভোগাড্রোর সূত্রে বলা হচ্ছে এই সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে, অর্থাৎ এদের প্রত্যেকটা গ্যাসের আয়তন যদি সমান থাকে, এই সিস্টেমের তাপমাত্রা এবং চাপ যদি সমান হয়, তাহলে অণু সংখ্যাও সমান হবে। এটাই হলো অ্যাভোগাড্রোর প্রকল্প বা সূত্র, যাই বলো না কেন। এখন কথা হচ্ছে যে যদি আমাদের এই তাপমাত্রা আমরা এসটিপিতে রাখি, একটু আগেই যেটা বললাম স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপে যদি আমরা রাখি, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 atm চাপে যদি আমরা রাখি এবং 1 মোল করে যদি গ্যাসগুলোর আয়তন হয় মানে 22.4 লিটার, তাহলে প্রত্যেকটা গ্যাসের অণু সংখ্যা হবে 6.023 ইন্টু 10⁻23টি। এই সংখ্যাটাকে বলি আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা। আমার বিশ্বাস এইটুকু তোমরা বুঝতে পেরেছো ভাইয়া, যে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে, সেটা যৌগিক গ্যাস হোক বা মৌলিক। 31 নাম্বারটা করে দেন লিখেছো একজন। 30 আর 31 সেম ভাইয়া, একটু দেখো, আমার মনে হয় তোমরা পারবা। টর তোমরা ভিতরের দিকে দেখো, প্রথম যেদিন ক্লাসে দেখাইছিলাম
সেদিন দেখবা যে টর মানে ওই মিলিমিটার পার চাপ, 1 টর সমান 1 মিলিমিটার পার চাপ, ঠিক আছে? তাহলেই হবে তোমাদের। ক্লিয়ার ভাইয়া তোমরা? যে আমরা কি দেখছি, সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমান সংখ্যক অণু থাকে, অর্থাৎ তাপমাত্রা যদি সমান থাকে, চাপ যদি সমান থাকে, তাপমাত্রা যদি সমান থাকে ভাইয়া, তাপমাত্রা যদি সমান থাকে, চাপ যদি সমান থাকে, তাহলে বলা হচ্ছে এদের আয়তন যদি সমান হয়, সবগুলা গ্যাসে একই সংখ্যক অণু থাকবে, একই সংখ্যক অণু থাকবে। এবং এসটিপিতে যদি প্রত্যেকটা গ্যাসের আয়তন যদি 22.4 লিটার হয়, মানে 1 মোল হয়, তাহলে অণুর সংখ্যা হবে 6.023 × 10⁻23টি, যাকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা বলে থাকি। ওকে, এই হলো আমাদের অ্যাভোগাড্রোর সূত্র বা প্রকল্প। যাই বলো, তোমরা নিশ্চয়ই জানো, একটু দেখো ভাইয়া, রাজশাহী ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্ট 2009-10 সালে একটা কোশ্চেন দিয়েছিল, এসটিপিতে 50 ml কার্বন ডাই অক্সাইডের অণু সংখ্যা, এসটিপিতে 50 ml কার্বন ডাই অক্সাইডের অণু সংখ্যা, 50 ml অক্সিজেনের অণু সংখ্যার এ নাম্বার অপশন হচ্ছে সমান, বি নাম্বার অপশন হচ্ছে অর্ধেক, সি নাম্বার অপশন হলো দ্বিগুণ, ডি নাম্বার অপশন বলা কঠিন। তোমরা আমাকে একটু প্লিজ কমেন্টে জানাও। একটু তোমরা কমেন্টে জানাও তো ভাইয়া, যে এসটিপিতে 50 ml কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা 50 ml অক্সিজেনের অণুর সংখ্যার সমান, অর্ধেক, দ্বিগুণ নাকি বলা কঠিন। ওকে, হৃদয় কর্মকার এ, সাকি এ, মোহাম্মদ রাশিদুল ইসলাম রাব্বি এ, মিনহাজুল ইসলাম তো ওয়াচিং, আচ্ছা, সোমাইয়া ইসলাম এ, রিয়াদ হাসান এ, থ্যাংক ইউ, সবাই এ লিখেছ, স্বাভাবিক, থ্যাংক ইউ, সবার উত্তর ঠিক হয়েছে ভাই। এসটিপিতে যেহেতু প্রমাণ তাপমাত্রা চাপ, দেখো কার্বন ডাইঅক্সাইডের আয়তনও যা, অক্সিজেনের আয়তনও চা, তাহলে এসটিপিতে মানে প্রমাণ তাপমাত্রা চাপে দুটা গ্যাসের আয়তনও সমান, অতএব অণুর সংখ্যাও সমান হবে। অনেকেই কিন্তু এই অঙ্কটা পরীক্ষার হলে দেখে অনেক জটিলভাবে অঙ্ক চিন্তা করবে, আসলে এইটা কিন্তু ভাই কোনো অঙ্ক না, এটা জাস্ট একটা থিওরি। ওকে, যে এসটিপিতে 50 ml কার্বন ডাইঅক্সাইডের অণুর সংখ্যা 50 ml অক্সিজেন অণুর সংখ্যা সমান, কারণ তাপমাত্রা, চাপ এবং আয়তন তিনটাই সমান, অতএব অণুর সংখ্যাও হবে সমান। ওকে, তো তোমরা নিশ্চয়ই জানো এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে 1 মোল গ্যাসের কি V1 দ্বারা প্রকাশ করলাম, তাহলে আয়তন হচ্ছে 22.4 × 1, তাহলে 2 মোল গ্যাসের ক্ষেত্রে কি হবে, আমরা V2 দ্বারা প্রকাশ করলাম, তাহলে 22.4 × 2, ঠিক আছে? তাহলে 3 মোল গ্যাসের ক্ষেত্রে কি হবে, V3 সমান 22.4 × 3, তাহলে দেখো তো 4 মোল গ্যাসের ক্ষেত্রে কি হবে, 22.4 × 4, 5 মোল গ্যাসের ক্ষেত্রে কত হবে, 22.4 × 5, তাই না? প্রমাণ অবস্থায় যেহেতু 1 মোল গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, তাহলে 2 মোল গ্যাসের আয়তন কত হবে, তাহলে 2 মোল গ্যাসের ক্ষেত্রে কত হবে, 2 × 22.4, 3 মোল গ্যাসের ক্ষেত্রে কত হবে, 3 × 22.4, 4 মোল গ্যাসের ক্ষেত্রে। তার মানে কি, একটা ব্যাপার কি তোমরা খেয়াল করছো ভাই এখানে, যে কোনো গ্যাসের আমি আয়তন যদি বের করতে চাই, তাহলে 22.4 কে ওই মোল সংখ্যা দেখুন, 2 মোলের ক্ষেত্রে দেখো 22.4, 2 কে 22.4 দ্বিগুণ, 3 মোলের ক্ষেত্রে 3 কে 22.4 দ্বিগুণ, 4 মোলের ক্ষেত্রে 4 কে 22.4 দ্বিগুণ। তার মানে যে কোনো গ্যাসের আয়তন যদি আমরা বের করতে চাই, তাহলে 22.4 কে ওই গ্যাসের মোল সংখ্যা দিয়ে গুণ করলেই হয়ে যাবে। কত মোলের ক্ষেত্রে তুমি বের করতে চাচ্ছ সেটা গুণ করলেই হয়ে যাবে, তাই না? যেহেতু 22.4 একটা ধ্রুবক সংখ্যা, তার ধ্রুবক তুলে দিলে আমরা কি করতে পারি, সমানুপাতিক চিহ্ন ব্যবহার করতে পারি, তা নিশ্চয়ই লিখতে পারি V = N। এটাই হলো আমার অ্যাভোগাড্রোর প্রকল্প, অর্থাৎ একই তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক।
এখন আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছ যে ভি সমানুপাত এন কোত্থেকে আসলো। আমি আরেকবার বলছি ভাইয়া, যে কোনো একটা গ্যাসের আয়তন যদি তুমি বের করতে চাও, দেখো আমরা প্রমাণ অবস্থায় দেখতে পাচ্ছি যে তার মোল সংখ্যাকে 22.4 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে, এবং 22.4 একটা ধ্রুবক সংখ্যা, তার মানে গ্যাসের মোল সংখ্যাকে একটা ধ্রুবক দিয়ে গুণ করলে আয়তন পেয়ে যাব। তাহলে আমরা বলতে পারি না যে কোনো একটা গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সমানুপাত, এইটাই আমরা এখান থেকে বের করলাম। প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টে জানাও যে বিষয়টা ক্লিয়ার কিনা। ওকে, একটু দেখো, তোমরা একটু কমেন্টে জানাও যে বিষয়টা ক্লিয়ার কিনা। পূর্ণিমা হক ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ। ফারজানা রুমা ক্লিয়ার, হাবিবা সুলতানা ক্লিয়ার, তোষণ কুমার ক্লিয়ার ভাইয়া, হৃদয় কর্মকার ক্লিয়ার, সুমাইয়া ইসলাম ক্লিয়ার, থ্যাংক ইউ। আসলে তোমরা অনেকে 6:45 লিখেছো, ঠিকই আছে ভাই, এটা আমি সরি, আমি আসলে আজকে জার্নির উপর ছিলাম একটু, বুঝছো, এই জন্য এই টাইমটা তোমাদের হজবরল হয়ে গেছে। অসুবিধা নেই, আজকে তোমাদের ক্লাস উপস্থিতি এই জন্য কম, আমি ধরেই নিয়েছি যে স্টুডেন্ট আজকে কম ক্লাস করবে, ক্লাসটা রেকর্ডেড ক্লাস থেকে যাবে, তোমরা পরে দেখে নিতে পারবা, নেক্সট দিন থেকে এরকম আর হবে না। ওকে, আমাদের ক্লাস শনি সোমবার 12:30টায় হবে। আগামী আজকে কী বার, শনিবার, তাই না? আগামী সোমবার 12:30টায় ক্লাসটা নাও হইতে পারে, আমি নোটিশ দেবো তোমাদেরকে, কারণ যেহেতু আজ এবং আগামীকাল আমাদের অফলাইন ক্লাস হচ্ছে না, বুঝছো, আমি অফলাইন ক্লাসে যেটা করাই সেটাই তো তোমাদের পরের দিন অনলাইনে ক্লাসে সেটা করাই, তাই না? ওকে, থ্যাংক ইউ, তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে আমরা এখন এই তিনটা সূত্রকে সমন্বয় করব। এইটা হলো, একটু নিচ থেকে লিখতে হবে, তাই না? এই যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র, এই তিনটা সূত্রকে আমরা সমন্বয় করছি, ঠিক আছে? এখানে হচ্ছে তাপমাত্রা স্থির, এখানে চাপ স্থির, এখানে তাপ এবং চাপ স্থির, তিনটাই যদি পরিবর্তন করি তাহলে তিনটা সূত্রকে সমন্বিতভাবে কি লিখতে পারি আমরা? ভি সমানুপাত NT/P। ওকে, এইটা আমরা লিখতে পারি। তো তোমরা নিশ্চয়ই জানো ভাইয়া যে ধ্রুবক সবসময় মাধ্যমের প্রকৃতির উপরে নির্ভর করে, আমরা কোন মাধ্যমে কাজ করছি সেটার উপর নির্ভর করে সব ক্ষেত্রে ধ্রুবক। যেমন তোমার প্ল্যাঙ্কের ধ্রুবক পড়েছ, এরপর আছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, সেটা একটা ধ্রুবক। ঠিক তেমনই গ্যাসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট ধ্রুবক ব্যবহার করা হয় যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি। তাই আমরা লিখবো এখানে V = RNT/P। জাস্ট আমরা সমানুপাত চিহ্ন তুলে দিয়ে ভাই এখানে আর ব্যবহার করলাম। গ্যাসের ক্ষেত্রে ধ্রুবক হিসেবে আমরা আরই ব্যবহার করি, যাকে মোলার গ্যাস ধ্রুবক বলা হয়। এইটা নিয়ে অবশ্য আজকে নয়, আগামী ক্লাস আমরা বিস্তারিত আর নিয়ে কথা বলবো। তাহলে আমরা কি লিখতে পারি এখান থেকে দেখো তো, PV = nRT। এই যে আমাদের হয়ে গেল PV = nRT। ওকে, তাহলে এই যে হলো PV = nRT, PV = nRT, তোমরা এর আগে আমি অনেকবার আলোচনা করেছি। সেইটা হলো এই যে সূত্রগুলো আমরা প্রতিপাদন করছি, বয়েল বলো, চার্লস বলো, সব সূত্রগুলাই কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। আর বাস্তবে কোনো গ্যাসই আদর্শ নয়, অর্থাৎ কোনো গ্যাসই এই আদর্শ গ্যাস সমীকরণগুলো মেনে চলে না। কেন নয় সবই আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আপাতত আজকে তোমরা মনে রেখো ভাইয়া, তোমাদের পরীক্ষায় যদি কখনো প্রশ্ন দেওয়া হয় আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস জিনিসটা কি, তখন তোমরা কি বলবা? যে সকল গ্যাস যে কোনো তাপমাত্রা ও চাপে PV = nRT এই সমীকরণটা মেনে চলে তারা হচ্ছে আদর্শ গ্যাস, আর যারা মেনে চলে না তারা হচ্ছে বাস্তব গ্যাস। ঠিক আছে, যেসব গ্যাস এই সমীকরণটা মেনে চলে তারা হলো আদর্শ গ্যাস, আর যারা মেনে চলে না তারা হচ্ছে বাস্তব গ্যাস। এখন দেখো এই n এর মানটা আমরা কতভাবে বের করতে পারি। এর আগে আমরা পরিমাণগত রসায়ন করার সময় দেখেছিলাম n সমান আমরা লিখতে পারি W/m, n সমান লিখতে পারি মোট অণু সংখ্যা বা অ্যাভোগাড্রোর সংখ্যা, আবার n সমান লিখতে পারি প্রমাণ অবস্থায় আয়তনকে যদি আমরা 22.4 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা মোল সংখ্যাটা পেয়ে যাই। ঠিক আছে, আমরা পরিমাণগত রসায়ন চ্যাপ্টারে আলোচনা করেছিলাম। n এর আরেকটা ভ্যালু আছে যেটা তোমাদের অবশ্য এই অধ্যায়ে নাই, আয়তন লিটারে। অর্থাৎ যে কোনো দ্রবণের ঘনমাত্রাকে যদি আমরা আয়তন দিয়ে গুণ করি,
ওকে, যে আয়তনকে যদি ঘনমাত্রাতে আমরা গুণ করি, অবশ্যই এই ক্ষেত্রে আমাদের আয়তনটা লিটারে হতে হবে, তাহলেও মোল সংখ্যাটা আমরা আসলে বের করে ফেলতে পারি। ঠিক আছে, বের করতে পারি। তো তোমরা আমাকে কে কেউ বলবা, যদি তোমাদের পরীক্ষায় কোশ্চেন দেওয়া হয় 8 গ্রাম হিলিয়ামের জন্য, 8 গ্রাম হিলিয়ামের জন্য আদর্শ গ্যাস সমীকরণটা কেমন হবে? পরীক্ষায় দেওয়া হলো 8 গ্রাম হিলিয়ামের জন্য আদর্শ গ্যাস সমীকরণটা কেমন হবে? আদর্শ গ্যাস সমীকরণটি কেমন হবে? সমীকরণটি কেমন হবে? কেমন হবে তোমাদের এটা যেমন 8 গ্রাম হিলিয়ামের জন্য আদর্শ গ্যাস সমীকরণটি কেমন হবে, এটা যেমন তোমাদের এমসিকিউ দেয়, তেমনই ভাইয়া খ নাম্বার প্রশ্নও দেয় কিন্তু। ঠিক আছে, যে আদর্শ গ্যাস সমীকরণ 8 গ্রাম হিলিয়ামের জন্য আদর্শ গ্যাস সমীকরণটা কেমন হবে? কি করব আমরা? এই যে 8 গ্রাম হিলিয়াম সমান কত মোল হিলিয়াম, সেইটা আমরা বের করে নিই। আমরা জানি এন সমান W/m, তাহলে আমার ডাব্লুর মান কত? 8 গ্রাম হিলিয়াম, হিলিয়ামের পারমাণবিক ভর কত? 4, তার মান কি 2। অতএব 8 গ্রাম হিলিয়ামের জন্য আদর্শ গ্যাস সমীকরণটা হবে PV = 2RT। ঠিক আছে, এইভাবে তোমাদের প্রশ্নগুলো কিন্তু ভাই আসবে। থ্যাংক ইউ, তোমার সবাই সঠিক উত্তর লিখেছ, PV = 2RT। ওকে, তাহলে নিশ্চয়ই তোমরা জানো ভাইয়া যে আমরা 1 মোল আদর্শ গ্যাস সমীকরণকে লিখতে পারি PV = RT। 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে, 1 মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে সমীকরণটা হবে PV = RT। তাহলে PV/T = R, অর্থাৎ যে কোনো গ্যাসের আয়তন এবং তাপমাত্রার চাপ এবং আয়তনের গুণফলকে তাপমাত্রায় ভাগ করলে অল টাইম মানটা কি হয়? ধ্রুবক হয়। তা নিশ্চয়ই লিখতে পারি P1V1/T1 = P2V2/T2। এটাও হচ্ছে কিন্তু আমাদের গ্যাসের একটা সমন্বয় সূত্র। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি ভাইয়া, PV = nRT। একটু বেশি উচ্চতা বোধহয় হয়ে গেল। PV = nRT, এটাও হলো আমাদের গ্যাসের সমন্বয় সূত্র। আবার P1V1/T1 = P2V2/T2, এটাও কিন্তু গ্যাসের সমন্বয় সূত্র। সবসময় মাথায় রাখবা PV = nRT, ওটাও যেমন আমাদের গ্যাসের সমন্বয় সূত্র, তেমনই P1V1/T1 = P2V2/T2, এটাও হলো গ্যাসের সমন্বয় সূত্র। এখন দেখো, তোমাদের অঙ্কের মধ্যে যদি তাপমাত্রা স্থির আছে বলা হয় তাহলে বয়েলের সূত্র, চাপ স্থির আছে যদি বলা হয় তাহলে চার্লসের সূত্র, আয়তন স্থির আছে যদি বলা হয় তাহলে গেল-ল্যাপসের সূত্র। আর যদি ভাই সব কিছুই পরিবর্তন হয়, কোনো কিছু স্থির না থাকে, তাহলে সেটা হবে গ্যাসের সমন্বয় সূত্র। ঠিক আছে, এখন অনেক সময় কি জানো, তোমরা হয়তো কোনো একটা অঙ্ক পড়ে বুঝতে পারতেছো না যেটা বয়েলের সূত্র, চার্লসের সূত্র না, সমন্বয় সূত্র না, গেল-ল্যাপসের সূত্র। কোনো সমস্যা নাই, তোমরা সবসময় করবা কি, এই সূত্রটাই লিখবা। অর্থাৎ P1V1/T1 = P2V2/T2 লিখার পর যে অঙ্কের মধ্যে, ডাটার মধ্যে যেটা তুমি খুঁজে পাবা না, বুঝবা সেটা স্থির। যেমন তুমি মনে করো আয়তন খুঁজে পাচ্ছ না, তাহলে আয়তন বাদ দিয়ে দাও। দেখো আয়তন তুমি খুঁজে পাচ্ছ না, তাহলে আয়তন বাদ দিয়ে দাও। আলটিমেটলি দেখো তুমি গেল-ল্যাপসের সূত্র কিন্তু হয়ে গেছে। তুমি মনে করো ভাইয়া P1V1 আর P2V2, তুমি চাপ খুঁজে পাচ্ছ না, চাপ দুটা বাদ দিয়ে দাও। দেখো V1/T1 = V2/T2 হবে। তুমি তাপমাত্রা খুঁজে পাচ্ছ না, তাপমাত্রা বাদ দিয়ে দাও। দেখো P1V1 = P2V2 হয়ে যাবে কিন্তু ভাই, বুঝছো? আচ্ছা, হৃদয় কর্মকার, ফিজিক্সে এত মজা পাইনি, এটা ফিজিক্স করার সময় ভাই বুঝতে পারোনি। আচ্ছা, এখন বুঝে নাও ভাই, তাহলেই হবে। তাহলে বুঝতে পারছো ভাই যে যেই সূত্রে তোমাদের, মানে যেটি সূত্রে অঙ্কই পরীক্ষায় দিক না কেন, তোমরা সমন্বয় সূত্রটা লিখবা, লিখে যেটা খুঁজে পাবা না সেইটা বাদ দিয়ে দিবা। আলটিমেটলি দেখবা সূত্র তৈরি হয়ে গেছে। তুমি ধরো তাপমাত্রা খুঁজে পাচ্ছ না, তাপমাত্রা বাদ দাও, দেখো P1V1 = P2V2, বয়েলের সূত্র হয়ে গেছে। তুমি চাপ খুঁজে পাচ্ছ না, চাপ বাদ দিয়ে দাও, দেখো V1/T1 = V2/T2, চার্লসের সূত্র হয়ে গেছে। আয়তন খুঁজে পাচ্ছ না, আয়তন বাদ দিয়ে দাও, দেখো P1/T1 = P2/T2 হয়ে গেছে।
ওকে, সাদিয়া সিদ্দিকা, মাইশা ফারজানা, সুমা ইসলাম, থ্যাংক ইউ। সবাই তোমরা লিখেছ, বুঝতে পেরেছি, সবাইকে থ্যাংক ইউ। আচ্ছা, এইবার কথা হচ্ছে কখন আমরা, দুটাই তো গ্যাসের সমন্বয় সূত্র, কখন আমরা কোনটা অ্যাপ্লাই করব। দেখো ভাইয়া, কিছু কমন সেন্স কিন্তু কাজে লাগাতে হয়। আমার কথা বুঝতে পারছো? এটাও গ্যাসের সমন্বয় সূত্র, ওটাও গ্যাসের সমন্বয় সূত্র। আমার কথা হচ্ছে কখন তোমরা কোনটা কাজে লাগাবা। যারা যারা একটু বুদ্ধিমান, খেয়াল করো ভাইয়া, এখানে তো তাপমাত্রা, চাপ, আয়তন সব একটা করে আছে, আর ওখানে দুইটা করে আছে। অর্থাৎ যখন দুইটা তাপমাত্রা, দুইটা চাপ, দুইটা আয়তন দিবে, তো স্বাভাবিক ওই সূত্র বলে দিল এত তাপমাত্রায় এত চাপে একটা গ্যাসের আয়তন এত হলে এত তাপমাত্রায় এত চাপে গ্যাসটার আয়তন কত, স্বাভাবিক এই সূত্র। যখন দুইটা তাপমাত্রা, দুইটা চাপ, দুইটা আয়তন দেওয়া থাকবে তখন ওই সূত্র। আর যখন একটা তাপমাত্রা, একটা চাপ, একটা আয়তন দেওয়া থাকবে তখন এই সূত্র। আমি আবারও বলছি, যখন অঙ্কের মধ্যে তাপমাত্রা স্থির তখন বয়েলের সূত্র, যখন চাপ স্থির তখন চার্লসের সূত্র, আয়তন স্থির গেলসের সূত্র, আর যখন কোনো কিছু স্থির থাকবে না, সবই পরিবর্তনশীল হবে, তখন হবে গ্যাসের সমন্বয় সূত্র। তো দুটাই তো গ্যাসের সমন্বয় সূত্র। কখন কোনটা অ্যাপ্লাই করব? যখন দেখব আমরা মান, সব মান দুইটা করে দেওয়া আছে, তাপমাত্রা, চাপ, আয়তন সব দুইটা করে দেওয়া আছে, তখন বুঝবা P1 V1/T1 = P2 V2/T2। আর যখন দেখবা সব মান একটা করে দেওয়া আছে, তখন PV = nRT। ঠিক আছে? আরও কিছু পদ্ধতি আছে। ধরো অঙ্কের মধ্যে যদি তোমার মোল বের করতে বলে, তা স্বাভাবিক PV = nRT। যদি অণু বের করতে বলে তাহলে এটা সূত্র, কারণ মোল বের করতে পারলেই তুমি অণু বের করে ফেলতে পারবা। এই যে মোল সংখ্যাকে যদি আমরা অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে আমরা মোল সংখ্যা, অণু সংখ্যা পেয়ে যাব। কি ঠিক আছে? আরও কত কি আছে দেখো ভাইয়া, PV = W/m/RT। অর্থাৎ গ্যাসের যদি আণবিক ভর বের করতে বলে তাহলে এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করব আমরা, বা PM = W/V/RT, বা PM = DRT, বা D = PM/RT। খেয়াল করছো? অঙ্কের মধ্যে যদি মোল বের করতে বলে, অণু বের করতে বলে, ভর বের করতে বলে, আণবিক ভর বের করতে বলে, ঘনত্ব বের করতে বলে, তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করব আমরা। আর বললাম তার একটা তাপমাত্রা, একটা চাপ, একটা আয়তন, এগুলোই তো থাকবে। আর যখনই দুইটা তাপমাত্রা, দুইটা চাপ, দুইটা আয়তন এগুলো দেওয়া থাকবে, তখন আমরা ওই সূত্রে অ্যাপ্লাই করব। ক্লিয়ার ভাইয়া? ঠিকই আছে তো। ও ওয়াইফাই এখানে দাও তো। ক্লিয়ার কিনা একটু বলো তো ভাইয়া। ঠিক আছে এখন? ঠিক আছে? পেয়েছি এবার। ওকে, সরি ভাই, একটু প্রবলেম হয়েছিল। ওকে, ক্লিয়ার ভাই? তাহলে এইভাবে কিন্তু আমরা ভাইয়া অঙ্কগুলো করব। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে মোটামুটি কখন কোন সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে? এখন একটা ব্যাপার তোমরা খেয়াল করবা, সেইটা হলো যে এই সূত্রতে যখন আমরা অঙ্ক করব তখন কিন্তু আমাদের এককগুলোকে সমন্বয় করতে হবে না,
আমরা P1 V1 বাই T1 ইজ ইকাল টু P2 V2 বাই T2, যে P1 V1 বাই T1 ইজ ইকাল টু P2 V2 বাই T2। এই সূত্র দিয়ে যখন আমরা অঙ্ক করব ভাইয়া, তখন আমাদের এককগুলো সমন্বয় করতে হবে না, কারণ এই যে P1 এই দেখো P2 V1 V2 T1 T2, অর্থাৎ উভয় দিকে একই রাশি আছে, ফলে এখানে সমন্বয় করতে হবে না। কিন্তু P V ইকুয়াল টু nRT এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব, অবশ্যই এককগুলোর মধ্যে কিন্তু সমন্বয় করতে হবে। আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? যখন আমরা P1 V1 বাই T1 ইজ ইকাল টু P2 V2 বাই T2 এই সূত্র দিয়ে অঙ্ক করব, তখন আমাদের এককগুলোর মধ্যে সমন্বয় করার কোনো দরকার নাই, কারণ এদিকেও P1 ওই পারো P1, এদিকে V1 ওইদিকেও V1, সব কেটে যাবে। বাট P V ইকুয়াল টু nRT এই সূত্র দিয়ে অঙ্ক করব, অবশ্যই কিন্তু আমাদের এককগুলোর মধ্যে সমন্বয় করতে হবে, এবং সব এককগুলো না, জাস্ট এই যে এই তিনটা রাশির মধ্যে সমন্বয় করলেই কিন্তু ভাই হয়ে যাবে। কারণ তোমরা একটু আগেই দেখলাম n মূল সংখ্যাটা হচ্ছে কি দুটো একই রাশির অনুপাত, W বাই M মানে ভর ভাগ আণবিক ভর, মানে দুটাই ভরের অনুপাত। আবার n বাই n এ মানে মোট অনুসংখ্যাকে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যাতে ভাগ করছি, তার মানে অনুসংখ্যার অনুপাত। V ভাগ 22.4 অর্থাৎ প্রমাণ অবস্থায় গ্যাসের আয়তনকে আমরা 22.4 মানে 1 মোল গ্যাসের আয়তন দিয়ে ভাগ করছি, অর্থাৎ nটা হচ্ছে একই রাশি অনুপাত, তাই n নিয়ে আমাদের কোনো টেনশন নাই। আর T তো জানো অল টাইম তাপমাত্রা কেলভিন। কি বললাম ভাই? তাপমাত্রা অল টাইম কেলভিন, ওটা কোনো সমস্যা নাই। সমস্যা হলো শুধু আমাদের এই তিনটা রাশির মধ্যে। তুমি যদি চাপকে প্যাসকেল করতে চাও, আয়তনকে যদি মিটার কিউব করতে চাও, তাহলে আর কে অবশ্যই এসআই এককে আর এর মানটা বসাতে হবে। তুমি চাপকে যদি আর আয়তন যদি সিজিএসে বসাও, তাহলে আর এর মানটাও সিজিএসেই বসাতে হবে। চাপ আর আয়তন যদি লিটার বায়ুচাপ এককে বসাও, তাহলে আর এর মানটাও লিটার বায়ুচাপ এককেই বসাতে হবে। অর্থাৎ আর এর মান তুমি যে এককে বসাবা ভাইয়া, আর এর মান তুমি যে এককে বসাবা, এটা মাথায় রাখবা তুমি, যে আর এর মান তুমি যে এককে বসাবা, অ্যান্সারটা তুমি পি আর ভিটা যেন একই এককে হয়। ঠিক আছে? আর এর মান তুমি যে এককে বসাবা, মাথায় থাকে যেন পি এবং ভি এর মানটা যেন একই এককে হয়। বিভিন্ন এককে আর এর মান আছে, সেগুলো আমরা আগামী ক্লাসে বের করা শিখবো অবশ্যই ভাইয়া। তো আজকে বের না করে শুধু আর এর মানগুলো একটু জেনে রাখি। এসআই এককে আর এর মান হলো 8.314 জুল পার কেলভিন পার মোল। ওকে, তাহলে এসআই একে আর এর মান হচ্ছে জুল পার কেলভিন পার মোল। তোমরা নিশ্চয় জানো যে এইটুকু নিয়ে কোনো সমস্যা নাই, এইটুকু সবসময় পার কেলভিন পার মোল ওইটুকু ঠিক থাকবে, শুধু এই জায়গাটা চেঞ্জ হবে। তাহলে আমরা যদি এখন সিজিএস এককে আর এর মান বের করতে চাই, তাহলে এসআই এককে শক্তি হলো কার একক? কাজের একক। তাহলে নিশ্চয়ই সিজিএসেও আমাকে শক্তির এককটাই বসাতে হবে বা কাজের এককটাই বসাতে হবে। কাজের একক হলো জুল বা শক্তির একক হলো জুল, তাহলে সিজিএসও আমাকে ওই শক্তি বা কাজের যে একক সেটাই বসাতে হবে। আমরা জানি সিজিএসে শক্তি বা কাজের একক হচ্ছে আর্ক, এবং 1 জুল সমান 10⁻7 আর্ক। সিজিএসে কাজের একক হলো আর্ক, এবং জুলের সাথে আর্গের সম্পর্ক হলো 1 জুল সমান 10⁻7 আর্ক। তাহলে 1 জুল সমান যদি 10⁻7 আর্ক হয়, তাহলে এত জুল সমান কত আর্ক হবে? তাহলে 8.314 ইন্টু 10⁻7 আর্ক পার মোল পার কেলভিন। পার মোল একই জিনিস, এখানে আগে লিখছিলাম, পরে কোনো সমস্যা নাই। ওকে, এবার আসি আমরা ক্যালোরি এককে। ক্যালোরি একক, ক্যালোরি একক তোমরা নিশ্চয় জানো যে 4.184 জুল সমান 1 ক্যালোরি। 4.184 জুল সমান 1 ক্যালোরি। তাহলে কি লিখছিলা? 4.184 জুল সমান 1 ক্যালোরি। তাহলে এত জুল সমান কত ক্যালোরি হবে? আর এর মান হচ্ছে ভাগ করলে এটাকে এই 4.184 দিয়ে ভাগ করলে মান পাবো 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন। ওকে, আর লিটার বায়ুচাপ এককে আর এর মান লিটার বায়ুচাপ। লিটার বায়ুচাপ এককে আর এর মান হলো, মানটা লিটার বায়ুচাপ এই জন্য বলা হয়, এখানে আয়তনকে লিটারে প্রকাশ করা হয়, চাপকে বায়ুচাপে প্রকাশ করা হয়। তাহলে আর এর মানটা হয় 0.0821
লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। মাথায় থাকে যেন। এই মোটামুটি আমরা 4টে এককে আর এর মান জানলাম। সামনে ক্লাস অবশ্যই আমরা আর এর মান বের করব, আর এর তাৎপর্য, আর এর মাত্রা, আর জিনিসটা কি, এগুলো ডিটেলস জানবো আমরা। ওকে, আজকে শুধু আমরা ভাইয়া এই আর এর মানগুলো লিখলাম, যে এস এককে এইটা, সিজিএস এটা। আমরা কি বললাম যে এইটুকুর কোনো চেঞ্জ হবে না, শুধু এই যে কাজের যে এককগুলো সেগুলোই শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে। আমার বিশ্বাস তোমরা এইটুকু জিনিস বুঝতে পেরেছ। ওকে, না না সাব্বির আহমেদ, আমি তো ক্লাস অবশ্যই রেখে দেবো ভাইয়া। আমি যেহেতু পরে নোটিশ করেছি এটা, আবার অবশ্যই ক্লাস রেখে দেবো। যত কম স্টুডেন্ট থাক না কেন এই ক্লাস ডিলিট করার কোনো প্রশ্নই ওঠে না। ওকে, ক্লাসটা অবশ্যই রেখে দেবো ভাইয়া। ওকে, তাহলে ক্লিয়ার ভাই, এটা মাথায় থাকে যেন। এইভাবে এককগুলোতে আমরা আর এর মানগুলো দেখলাম। ওকে, তাহলে এখন আমরা কি বললাম দেখলাম ভাইয়া, যে আর এর মানটা আমরা যে এককে বসাবো পি এবং ভি এর মান, কারণ সমন্বয় করতে হবে শুধু কতটুকুর মধ্যে, এইটুকুর মধ্যে। আর এর মানটা আমরা যে এককে বসাবো পি এবং ভি এর মান সে এককেই বসাতে হবে। তাই আমি তোমাদের সবসময় বলি যে পি বি ইকুয়াল টু এন আর টি, বা এর যেগুলো প্রতিপাদন দেখলাম আমরা ডাব্লিউ বাই এম আর টি বা ডি ইজ ইকুয়াল টু পি এম বাই আর টি, যেটাই দেখো না কেন সব ক্ষেত্রে মাথায় রাখবার চেষ্টা করবা। আর এই সূত্রের অঙ্কগুলা করবা লিটার বায়ুচাপ এককে, লিটার বায়ুচাপ এককে অঙ্ক করার চেষ্টা করবা। লিটার বায়ুচাপ, লিটার বায়ুচাপ এককে অঙ্কগুলো করার চেষ্টা করবা। ওকে, পিভি ইকুয়াল টু ও বায়ু, আপাতত মানটা মনে রেখো ভাইয়া। নশিতা লিখেছো ভাইয়া লিটার বায়ুচাপটা, আবার জাস্ট মানটা আপাতত মনে রাখতে বললাম। লিটার বায়ুচাপ এককে আর এর মানটা হচ্ছে 0.0821। এগুলো তো আমাদের ফার্স্ট পেপারের ওই যে চতুর্থ অধ্যায় কিছু অঙ্ক করতে কিন্তু লাগছিল, বুঝছো। লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, এটা হলো লিটার বায়ুচাপ এককে আর এর মান। তো তোমাদেরকে যেটা বলছিলাম ভাই আমি, সেইটা হলো যে আমাদের পিভি ইকুয়াল টু না হবে ভাইয়া শুধু আজকে এবং আগামী কাল, এই দুইটা দিন আমাদের অফলাইনে ক্লাস বন্ধ, আবার সোমবার থেকে আমরা অফলাইন ক্লাস করব, ঠিক আছে শাকিল আহমেদ। তো দেখো ভাইয়া, তোমরা মাথায় রাখবে যে এই সূত্রে পিভি ইকুয়াল টু এন আর টি, পিভি ইকুয়াল টু এন আর টি, এই সূত্রের অঙ্ক যখন তোমাদের পরীক্ষায় দিবে মাথায় রাখবা ভাইয়া বলে দিছেন যে আমরা লিটার বায়ুচাপ একক অঙ্কগুলো করব, ঠিক আছে। কি আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? যে আমরা মাথায় রাখবো যে আমরা লিটার বায়ুচাপ এককেই অঙ্কগুলো করার চেষ্টা করব। ওকে, যে পিভি ইকুয়াল টু এন আর টি, এই সূত্র বা এটার প্রয়োগ যেগুলো দেখলাম আমরা, সেই সংক্রান্ত কোনো অঙ্ক যখন আমাদের দিবে আমরা লিটার বায়ুচাপ একক অঙ্কগুলো করার চেষ্টা করব। তোমরা হয়তো বলবা ভাইয়া লিটার বায়ুচাপে কেন করব? কারণ লিটার বায়ুচাপ এককে চাপের একক হচ্ছে অ্যাটমসফিয়ার আর আয়তনের একক হচ্ছে লিটার। তো অ্যাটমসফিয়ার মানে এটিএম, আমি একটা কথা প্রায় বলি যে এটিএম অনেক পুরাতন অভিনেতা, তো সবার সাথে তার খুব ভালো সম্পর্ক, অর্থাৎ যেই এককেই দেখ না কেন চাপের মান তাকে এটিএম মানানোটা খুব সহজ। এই যে দেখো এটিএম মনে করো, ঠিক আছে। দেখো সেন্টিমিটার পারদ চাপ 76 সেন্টিমিটার পারদ চাপ, অর্থাৎ সেন্টিমিটার পারদ চাপে যদি আমাদের কোনো চাপের মান দেওয়া থাকে ওইটাকে এটিএম বানাতে গেলে 76 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। যদি আমাদের অঙ্কে মিলিমিটার পারদ চাপে মান দেওয়া থাকে, এই যে মিলিমিটার পারদ চাপ, তাহলে সেইটাকে 760 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। আমাদের যদি কিলো প্যাসকেলে দেওয়া থাকে 101.325, তাহলে 101.325 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। যদি আমাদের প্যাসকেলে দেওয়া থাকে তাহলে 101.325 ইন্টু 10⁻³ প্যাসকেল, অর্থাৎ সেন্টিমিটার পারদ চাপ, মিলিমিটার পারদ চাপ, কিলো প্যাসকেল,
প্যাসকেল। আর টর আর বার তো বুঝলে এটিএম মানে বার একই জিনিস, আর সেন্টিমিটার পার চাপ মানেই কিন্তু ভাই টর, ওই যে 760 হবে। তোমাদের দেখবা কনসেপ্ট বুকে কিন্তু এটা প্রথম দিকে দেওয়া আছে, ঠিক আছে, একদম প্রথম দিকে। এটা মোটামুটি তোমাদের পেজ নাম্বার 16 নাম্বার পেজে ভাই দেখবা দেওয়া আছে, 16 নাম্বার পেজে। ঠিক আছে, যে সেন্টিমিটার পারচাপ আর টর একই জিনিস, এক টর সমান 1 সেন্টিমিটার পারচাপ, আর বার আর এটিএম একই জিনিস। ক্লিয়ার ভাই? যে আমার সেন্টিমিটার পারচাপে মান দেওয়া থাকলে 76 দিয়ে ভাগ করলে এটিএম হয়ে যাবে, মিলিমিটার পারচাপে মান দেওয়া থাকলে 760 দিয়ে ভাগ করলে এটিএম হয়ে যাবে, কিলো প্যাসকেলে মান দেওয়া থাকলে 101.325 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, প্যাসকেলে দেওয়া থাকলে 101.325 ইন্টু 10⁻³ দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। যে এককে মান দেওয়া থাকে না কেন আমরা সহজে এটিএম বানাতে পারবো। তাই P=NRT এই সূত্রের অঙ্ক যদি আমাদের পরীক্ষায় কখনো দেয়, আমরা কোন একক করবো ভাইয়া? লিটার বায়ু চাপে করব। ওকে, কারণ চাপের একক যেটাতেই দেওয়া থাক না কেন তাকে এটিএম বানানোটা অনেক সহজ। আর আয়তনকে লিটার বানানো কত সহজ দেখো, 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব, অর্থাৎ লিটার আর ডেসিমিটার কিউব একই জিনিস, = 10⁻³ সেন্টিমিটার কিউব, = 10⁻³ সিসি, = 10⁻³ মিলিলিটার, = 10⁻³ মিটার কিউব। অর্থাৎ লিটার থাকলে তো আয়তনের একক ভালোই হলো, বা ডেসিমিটার কিউবে থাকলে তো ভালোই হলো, কিন্তু সেন্টিমিটার কিউব, সিসি, এমএল, মিটার কিউব যেটাই থাক না কেন এই মানগুলোতে ভাগ করলেই লিটার হয়ে যাবে। যেমন মনে করো সেন্টিমিটার কিউবে মান দেওয়া আছে, 1000 দিয়ে ভাগ করলে লিটার হবে, সিসিতে মান দেওয়া আছে 1000 দিয়ে ভাগ করলে লিটার হবে, মিলিটার মান দেওয়া আছে 1000 দিয়ে ভাগ করলে লিটার হবে, আর মিটার কিউবে দেওয়া আছে 1000 দিয়ে গুণ করতে হবে, কারণ এখানে মাইনাস আছে, যে এই মান দিয়ে ভাগ করতে হবে বলেছি। তো এই মান দিয়ে ভাগ করলে তো আলটিমেটলি 1000 দিয়ে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। এইভাবে ভাইয়া আমরা সহজেই লিটার বানাই ফেলতে পারবো। ওকে, এইবার আমরা একটা অঙ্ক করতে চাই, তোমরা একটু বের করবা তোমাদের কনসেপ্ট বুকের। আজকে অবশ্যই আমি ছবিগুলো তোমাদের গ্রুপে পোস্ট দিব। কোনটা করব আমরা? আমার একাডেমিক এই অঙ্কটা করেছি 29 পেজের 33 নাম্বার, পেজ নাম্বার 29, পেজ নাম্বার 29, কোশ্চেন নম্বর হচ্ছে 33। ঠিক আছে, পেজ নাম্বার 29, কোশ্চেন নম্বর হচ্ছে 33। তো কি বলেছে দেখো, তাপমাত্রায় দিয়েছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 740 মিলিমিটার চাপে 0.842 গ্রাম একটি গ্যাস 400 ml আয়তন দখল করে। গ্যাসটির আণবিক ভর কত? তাহলে আণবিক ভর যেহেতু বের করতে বলছে, তার মানে অবশ্যই P=NRT। তাহলে P=N এর পরিবর্তে কি লিখবো আমরা? W/m/RT। এখন আমরা জানি যে ভাইয়া বলে দিচ্ছেন যে এই সূত্রের অঙ্ক যখন আমাদের পরীক্ষায় দিবে অবশ্যই আমরা চেষ্টা করব লিটার বায়ুচাপ এককে করতে। তাই এটা আমরা লিটার বায়ুচাপ এককে যদি করতে চাই তাহলে আর এর মানটা আমাকে বসাইতে হবে লিটার বায়ুচাপ এককে 0.021 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তারপর পি এর মান আছে 740 মিলিমিটার পারচাপ। এইটাকে আমাদের অবশ্যই এটিএম বানাতে হবে। আমরা একটু আগেই দেখলাম 760 দিয়ে ভাগ করলেই এটিএম হয়ে যায়। ভি এর মান আমাদের লেখা আছে 400 ml। ml কে লিটার করতে গেলে একটু আগে আমরা দেখলাম 400 ইন্টু ভাগ করতে 1000 দিয়ে, এত লিটার। ডাব্লুর মান তো লিটার বাই চাপকে গ্রামই হয় 0.084 0.842 গ্রাম। টি এর মান দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস = 293 কেলভিন। এম এর মানটা আমরা খুব সহজে এখান থেকে বের করে ফেলতে পারবো। খুব সহজে আমরা এম এর মানটা বের করে ফেলতে পারবো। তোমরা আমাকে প্লিজ একটু কমেন্টে জানাও যে এই যে 29 নাম্বার পেজের 33 নাম্বার অঙ্কটা তোমরা বুঝতে পারলা কিনা, একটু প্লিজ ভাই আমাকে কমেন্টে জানাও।
একটু তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করছি ভাইয়া, একটু বলো তোমরা বুঝতে পারলা কিনা অঙ্কটা। জি ভাই ক্লিয়ার, নাহিয়ান হাসান লিখেছ ক্লিয়ার, হাবিবা সুলতানা ক্লিয়ার ভাইয়া, শাকিল আহমেদ ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে এটা যেন অবশ্যই মাথায় থাকে যে আমরা যখন অঙ্ক করব তখন অবশ্যই চেষ্টা করব লিটার বাই চাপ একক অঙ্ক করতে, ঠিক আছে? ওকে, তো এইবার আমরা বললাম আরেকটা সমানের সূত্র আছে, কি ভাইয়া বলো তো? P1 V1 বাই T1 ইজ ইকাল টু P2 V2 বাই T2। আমরা কি বললাম, এই সূত্রটা কখন অ্যাপ্লাই করব? যখন তাপমাত্রা, চাপ, আয়তন সবই যখন দুইটা করে দেওয়া থাকবে তখন আমরা এইটা অ্যাপ্লাই করব, তাই না? তবে একটা জিনিস মনে রেখো সবসময়, কোনো গ্যাসের চাপ বুঝাতে শুষ্ক গ্যাসের চাপকে বোঝানো হয়। সব সময় মনে রাখবা এটা তোমরা, কোনো গ্যাসের চাপ বুঝাইতে শুষ্ক গ্যাসের চাপকে বোঝানো হয়, ঠিক আছে? কোনো গ্যাসের চাপকে বুঝাইতে সবসময় মাথায় রাখবে ভাইয়া, শুষ্ক গ্যাসের চাপকে বোঝানো হয়। মনে থাকবে তোমাদের যে কোনো গ্যাসের চাপ বুঝাইতে শুষ্ক গ্যাসের চাপকে বোঝানো হয়। অর্থাৎ যদি কোনো গ্যাসের আর্দ্র গ্যাসের চাপ দেওয়া থাকে তাহলে সেখান থেকে জলীয় বাষ্পের চাপ বিয়োগ করলে আমরা শুষ্ক গ্যাসের চাপ পেয়ে যাব। অর্থাৎ শুষ্ক গ্যাসের চাপ ইজ ইকাল টু আর্দ্র গ্যাসের চাপ বিয়োগ জলীয় বাষ্পের চাপ। এটা যেন মাথায় থাকে, কোনো গ্যাসের চাপ বুঝাইতে শুষ্ক গ্যাসের চাপকে বোঝানো হয়। আর শুষ্ক গ্যাসের চাপকে আমরা কি করে বের করব? যদি আর্দ্র গ্যাসের চাপ দেওয়া থাকে সেখান থেকে জলীয় বাষ্পের চাপটা বিয়োগ করলেই আমরা শুষ্ক গ্যাসের চাপটা পেয়ে যাব, ঠিক আছে? যে শুষ্ক গ্যাসের চাপ ইজ ইকাল টু আর্দ্র গ্যাসের চাপ বিয়োগ জলীয় বাষ্পের চাপ। তো একটা অঙ্ক দেখলেই তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা। দেখো, সেটা হলো পেজ নাম্বার 30, কোশ্চিন নাম্বার হচ্ছে 38। পেজ নাম্বার 30, কোশ্চিন নম্বর হলো মানে অঙ্ক নম্বর 38। তাকে বলেছে এত তাপমাত্রায় এত চাপে এত এমএল অক্সিজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো, প্রমাণ তাপমাত্রা ও চাপে গ্যাসটির আয়তন বের করো। তাহলে পানির উপর সংগ্রহ করেছে, তার আমার P1 এর মান কিন্তু বা দেখো গ্যাসটা পানির উপর সংগ্রহ করেছে, তখন চাপ দেওয়া আছে 105 কিলো প্যাসকেল। পানির উপর যখন সংগ্রহ করেছে তখন গ্যাসের চাপ দেওয়া আছে এটা কিন্তু ভাই হবে না। আমার P1 এর মানটা বের হবে 105 বিয়োগ জলীয় বাষ্পের চাপ যেটা দেওয়া সেটা 3.25 এত কিলো প্যাসকেল। এইটা যেন তোমাদের অবশ্যই খেয়াল থাকে ভাইয়া, ঠিক আছে? অবশ্যই যেন খেয়াল থাকে যে আমরা গ্যাসটা যখন পানির উপর সংগ্রহ করেছিলাম তখন তার চাপ হয়েছিল এইটা, পানির উপর যখন সংগ্রহ করেছিলাম তখন এটার চাপ হয়েছিল এইটা। এইবার তাহলে অবশ্যই শুষ্ক গ্যাসের চাপ মানে শুধুমাত্র হাইড্রোজেনের চাপটা যদি আমরা বের করতে চাই তাহলে অবশ্যই সেখান থেকে তোমাকে জলীয় বাষ্পের চাপটা বিয়োগ করতে হবে, করলে P1 এর মানটা বের হবে। যেমন আমরা বয়েলের সূত্রে দেখেছিলাম যে গ্যাসের মধ্যে একটা মার্বেল যদি যোগ করা থাকে তাহলে গ্যাসের আয়তন কত হবে? মোট আয়তন থেকে আমাদের মার্বেলের আয়তনটা বিয়োগ করলাম না ভাইয়া, এখানেও কিন্তু এই কাজটাই করতে হবে। আমি আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। না পারলে অসুবিধা নাই, তোমরা গ্রুপে পোস্ট দিবা তাহলেই হবে। এখন তোমাদের হোমওয়ার্ক হলো ভাইয়া, আমাদের এই যে এই কোশ্চেনগুলো দেখবা, পেজ নাম্বার 24, কোশ্চেন নাম্বার 11, 12, 13, 11, 12, 13, 16 এই কয়টা হলো থিওরি, ঠিক আছে? আর অঙ্ক ওই কয়টা হলো থিওরি, আর অঙ্ক হলো
32 থেকে 58, অঙ্ক হলো 32 থেকে 58, এর মধ্যে বাদ আপাতত বাদ হচ্ছে 44, 55, 56। তাহলে ক্লিয়ার ভাইয়া, তোমরা মাথায় রাখবা আগামী দিনের হোমওয়ার্কটা হলো পেজ নাম্বার 24, পেজের কোশ্চিন নাম্বার হচ্ছে এই কয়টা, আর অঙ্ক হচ্ছে 32 থেকে 58, তবে এর মধ্যে এই 3টা অঙ্ক বাদ। তোমাদের নিয়মিত ক্লাসগুলো কিন্তু শনি সোম বুধ, মাথায় রেখো তোমাদের ক্লাস শনি সোম বুধ 12টা 30-এই হবে, 12টা 30 PM-এই হবে। শনি সোম বুধ 12টা 30-এই হবে ভাইয়া। আমি শুধু আজকে একটু জার্নির উপর ছিলাম জন্য আজকে রুটিনে ভেজাল হয়ে গেছে, তবে আগামী সোমবার সম্ভবত তোমাদের ক্লাসটা হবে না। আমি তো নোটিশ দিয়ে দেবো, টেনশন নাই। কারণটা হলো আজকে এবং আগামীকাল এই 2 দিন তো অফলাইন ক্লাস হচ্ছে না, তো এই 2 দিন যে ক্লাসটা হয় সেটা তো তোমাদের পরের দিন আমি ভাই অনলাইনে করাই। এই জন্য হয়তো বা আমাদের সামনে সোমবার 12:30 ক্লাসটা হবে না, তবে আমি এটা গ্রুপে পোস্ট দিয়ে দেবো তোমাদের ভাই, টেনশন নাই। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।